বন্ধুরা, আজকে একটা সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। তো এর আগে আমি এইভাবে ভিডিও করিনি, আমার অভ্যাসও নেই। তবে চেষ্টা করব ভালোভাবে করার। আমাদের যা বর্তমান পরিস্থিতি, তাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েদের অধিকাংশই আমরা ইংরেজিকে ভয় পাই। আর এই ইংরেজি বর্তমান খুবই দরকারি বিষয়। তো আমরা বাঙালি, আমাদের ইংরেজিতে কথাবার্তা বলতে অসুবিধাই হয়। আর ইংরেজিতে কথা বলার জন্য যেটা খুবই দরকার, সেটা হচ্ছে টেন্স জানা। আর আমাদের ছেলেমেয়েরা অধিকাংশই এই বিষয়টা ভয় পায়। তো আমি চেষ্টা করব খুবই সহজভাবে টেন্স নিয়ে আলোচনা করতে। তো টেন্স শিখতে গেলে, যেটা ইংরেজির আত্মা বলা হয়, সোল অফ ইংলিশ, তো টেন্স শিখতে গেলে যে বিষয়টা আমাদের প্রথমেই জানা দরকার, যেমন ভার্ব, সেন্টেন্স, সাবজেক্ট, অবজেক্ট, পার্সন, নাম্বার, এগুলো সম্পর্কে আমাদের ধারণা দরকার। বিস্তারিত না হলেও বেসিক কিছু বিষয় জানা অবশ্যই দরকার। তাই আমি প্রথমেই বলবো সেন্টেন্স নিয়ে। তো আমরা কম বেশি সবাই জানি যে সেন্টেন্স কাকে বলে। তো সেন্টেন্সের মধ্যে মেইন যে বিষয়টা থাকে সে হচ্ছে ভার্ব। তো ভার্ব কাকে বলে? ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, কোনো কাজ করা, যে শব্দ দ্বারা বোঝায় সেটাই ভার্ব। আমি সংক্ষেপে বলবো, সহজ সরল ভাবে বলবো। তোমরা চাইলে এর ডেফিনেশন গ্রামার বই থেকেও নিতে পারো। আর ভিডিও যাতে দীর্ঘায়িত না হয়, তার জন্য আমি কিছু নোটস করে রেখেছি। তো বাক্যে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেই শব্দকেই আমরা ভার্ব। খাওয়া, যাওয়া, নাওয়া ইত্যাদি, লেখা, পড়া, এগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায়, একে বলে ভার্ব বা ক্রিয়া। তো আলোচনার সুবিধার্থে আমি ভার্বকে কয়েকটা ভার্বের নাম বলবো। যেমন একটা হচ্ছে মূল ক্রিয়া, একটা সাহায্যকারী ক্রিয়া। তো এখানে আমি লিখে রেখেছি, এই পাশটা এসো। যে শব্দ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। তো এই ভার্বের অনেক ভাগাভাগি আছে, তো আমি তত বিস্তারিত আলোচনায় যাব না। বেসিক নলেজ নেওয়ার জন্য শুধু বলে রাখলাম যে আমরা সাধারণত জানবো, বিশেষ করে মাধ্যমিক লেভেল পর্যন্ত জানবো যে মূল ক্রিয়া এবং সাহায্যকারী ক্রিয়া, আমরা দুটো ভার্ব জানবো। এবার মূল ক্রিয়া কাকে বলবো? বাক্যে যে শব্দ মূল কাজটাই করে এবং অন্যান্য ক্রিয়াকে নিজে গ্রহণ করতে পারে, সেটাই হচ্ছে মূল ক্রিয়া। যেমন খাওয়া, এটা মূল ক্রিয়া। খাওয়ার ইংরেজি কি? ইট। আর একটা হচ্ছে কি? সাহায্যকারী ক্রিয়া, যে মূল ক্রিয়াকে সাহায্য করে সে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। এগুলোর মধ্যে আসে যেমন অ্যামিজার, ওয়াজয়ার, ডুও আছে, এরকম অনেক বিষয় আছে। আর ভার্বের কিছু ফর্ম জানবো, তার মধ্যে তিনটে ফর্ম আলোচনা করব। সেটা আমরা অনেকেই জানি, শুধু টেন্স শেখার জন্য এই তিনটে ফর্মের কথাই বলবো। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপল। তারপরে দেখব বাক্যের সাবজেক্ট কি জিনিস। সাবজেক্টকে বাংলায় বলা হয় কর্তা,
অর্থাৎ ক্রিয়ার কাজ যে করে সেই হচ্ছে কর্তা। এই কর্তাকে খুঁজে বের করার জন্য আমি এখানে যেটা লিখেছি খুবই সহজ সরল ভাবে তোমরাও দেখে নাও। আমরা যদি প্রথমে কোনো বাক্যের ক্রিয়া খুঁজে পাই তাহলে সেই ক্রিয়াকেই প্রশ্ন করব কে কিংবা কাহারা দিয়ে। প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেই হবে সাবজেক্ট, অর্থাৎ ওই বাক্যের কর্তা, অর্থাৎ ক্রিয়ার কাজ যার দ্বারা সম্পাদিত হয়েছে সেই সাবজেক্ট বা কর্তা। এইবার বলবো অবজেক্ট। অবজেক্ট হচ্ছে কর্ম, অর্থাৎ যাহাকে আশ্রয় করিয়া ক্রিয়ার কাজ সম্পন্ন হয় সেটাই হচ্ছে অবজেক্ট বা কর্ম। কর্ম কি করে খুঁজে পাবো? খুঁজে বের করার জন্য আমি লিখেছি ক্রিয়াকে কি অথবা কাহাকে দিয়ে প্রশ্ন করব, যে উত্তর পাবো সেই হবে কর্ম। তাহলে কর্তা পেলাম, কর্ম পেলাম এবং ক্রিয়া পেলাম। এখন আমি যদি একটু উদাহরণ দেই, যে রাম ভাত খায়, এখানে ক্রিয়া প্রথম খুঁজবো আমি। ক্রিয়া খুঁজতে গিয়ে দেখছি যে এই বাক্যে তিনটে শব্দ আছে, রাম ভাত খায়, তিনটে শব্দ। এর মধ্যে কোন শব্দ দ্বারা কাজ করা বোঝায়? সে হচ্ছে এই খায়, অর্থাৎ খাওয়া। এটা একটা কাজ, এটাই ভার্ব। এখন এই খাওয়াকে যদি প্রশ্ন করি, কি দিয়ে প্রশ্ন করব? কে, কে দিয়ে প্রশ্ন করব, কে খায়? উত্তর আসবে রাম। তাহলে এ হচ্ছে সাবজেক্ট। এখন যদি প্রশ্ন করি, অবজেক্ট খুঁজে বের করব, কি দিয়ে প্রশ্ন করব? কি খায়? উত্তর পাবো ভাত। তাহলে এটা অবজেক্ট। কর্ম, এ কর্তা, এ কর্ম। তাহলে ক্রিয়া, কর্তা, কর্ম আমরা খুঁজে পেয়েছি। এখন এইখানে আরেকটা বিষয় আছে যে প্রত্যেক বাক্যে কি কর্ম থাকে? কিন্তু না, থাকে না। আমি যদি এখানে লিখি গোপাল বাড়ি যায়, তাহলে গোপাল বাড়ি যায়, এখানে ক্রিয়া হচ্ছে যায় বা যাওয়া। এখন এই ক্রিয়াকে প্রশ্ন করব কে যায়? উত্তর আসবে গোপাল, সাবজেক্ট পেলাম। কিন্তু প্রশ্ন যদি করি কি যায়? বাড়ি। বাড়ি কি আদৌ যায়? বাড়ি তো যেতে পারে না, তাই এখানে কর্ম নেই। সুতরাং এইটা পরিষ্কার হলো যে সব বাক্যে কর্ম থাকে না, ক্রিয়ার কর্ম সব বাক্যে পাওয়া যায় না। তো এইখান থেকে যে বিষয়টা আসে যে ভার্ব এখানেও দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে একটা ট্রানজিটিভ সকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের কর্ম আছে সে ট্রানজিটিভ, যে ভার্বের কর্ম নেই সে ইনট্রানজিটিভ ভার্ব। তাই এই ক্রিয়ার, এই যাওয়া ক্রিয়া গো, এর কর্ম নেই, তাই এ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আবার যদি কর্তাকে বহুবচন করা হয়, যেমন তাহারা, তাহারা স্কুলে যায়, তখন কে দিয়ে তো প্রশ্ন করা যাবে না, কাহারা দিয়ে। এই জন্য আমি ওই সাবজেক্ট আর অবজেক্ট খুঁজতে গিয়ে ওই বিষয়টা লিখেছি যে কর্তা খুঁজতে গিয়ে হয় কে দিয়ে নয় কাহারা দিয়ে প্রশ্ন হবে, আর কর্ম খুঁজতে গিয়ে কি কিংবা কাহাকে দিয়ে প্রশ্ন করতে হবে। এরপরে আসে পার্সন, অর্থাৎ পুরুষ। আমরা জানি পার্সন মানে ব্যক্তি,
কিন্তু ব্যাকরণের ভাষা, গ্রামারের ভাষা, এখানে পার্সন আমরা পুরুষ বলবো। তো কোনো বাক্যে আমি এটা লিখেই রেখেছি, বক্তা, শ্রোতা বা অন্য কোনো ব্যক্তি বা বস্তু নির্দেশ করার জন্য যে বিশেষ্য বা সর্বনাম পদ ব্যবহার করা হয়। বিশেষ্য মানে নাম, সর্বনাম মানে নামের পরিবর্তে যেটা বসে সে সর্বনাম। এইখানে একটা সন্দেহ বলে, নামের পরিবর্তে যে নাম তাকে বলে সর্বনাম। তো এটাকে বলে পার্সন। এই পার্সনকে 3 ভাগে ভাগ করা হয়। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন নাম পুরুষ বা প্রথম পুরুষও বলে অনেকে। ফার্স্ট পার্সন কি জিনিস? বক্তা যখন নিজের সম্বন্ধে বলবে, আমি, আমার, আমাকে, আমাদিগের, আমাদিগকে, এই যে যে বিষয়গুলো সবাই নিজের, বক্তা যে সে নিজের সম্বন্ধে বলবে, তখন সেগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি? শ্রোতার দিকে, যেমন তুমি, তোমরা, তোমাদের, এগুলো শ্রোতার দিকে। থার্ড পার্সন কি না, এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদ দিয়ে যা আছে সেগুলো সব থার্ড পার্সন। থার্ড পার্সন এখানে উপস্থিত নাও থাকতে পারে, থাকতেও পারে, তার কোনো ভূমিকা নেই। এখন এইখানে একটা মজার কথাও আছে যে উত্তম পুরুষ নিজের কথা বলে, মধ্যম পুরুষ অর্থাৎ সেকেন্ড পার্সন শ্রোতা হয়ে শোনে, উত্তম পুরুষ আর মধ্যম পুরুষ মিলে নাম পুরুষের কথা বলে। বোঝার সুবিধা এইটাই বলা যায় যে নিজের সম্বন্ধে যখনই হবে ফার্স্ট পার্সন, শ্রোতার সম্বন্ধে তুমি, তোমরা, আপনি সেকেন্ড পার্সন, আর এই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন বাদ দিয়ে যা থাকবে সেগুলো থার্ড পার্সন। এরপর আসে নাম্বার। নাম্বার মানে বচন, 2 প্রকার, একটা সিঙ্গুলার একটা প্লুরাল, অর্থাৎ এক বচন বহু বচন। ইংরেজির জন্য একটাকে বুঝালে এক বচন, একটার বেশি বুঝালে বহু বচন। এখন টেন্স শিখতে গেলে তার যে যে বিষয়ের উপর সাধারণ জ্ঞান থাকা দরকার আমি সেই নিয়ে আলোচনা করলাম। আমি এর পরের ভিডিওতে টেন্স শুরু করব, আর আপনাদের ভালোবাসা পেলে আশা করি টেন্সটাকে আমি সুন্দর করে আপনাদের বোঝাতেও পারবো। তাই আপনারা যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট করে জানান, আর ভুল হলে সেটাও জানাবেন। নমস্কার।